প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সুপ্রিয়া দেবী। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী সপ্তবর্ণা থেকে কবিতা পড়াবো। কবিতার নাম হচ্ছে গরবিনী মা জননী। লিখেছেন কবি সিকান্দার আবু জাফর। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি ছবি রয়েছে। এই ছবিটি দৃশ্যে দেখে তোমরা বলো তো এই কবিতাটি কোন প্রসঙ্গে। হ্যাঁ, আমাদের এই কবিতাটি হচ্ছে আমাদের বাংলাদেশ সম্পর্কে, অর্থাৎ বাংলা মাকে নিয়ে এই প্রসঙ্গে বলেছে। কবি বলেছে বাংলাকে একজন গর্বিত মা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এই কবিতায় তিনি বাংলাকে বলেছেন, বাংলা মাকে বলেছেন গর্বিত জননী। সেই জন্য এই কবিতার নাম হয়েছে গরবিনী মা জননী, অর্থাৎ কবি বাংলাকে একজন গর্বিত মা হিসেবে আখ্যায়িত করেছেন। এই প্রসঙ্গে এই কবিতাটি। তো শিক্ষার্থীরা, কবিতা পড়ার আগে আমাদের অবশ্যই কবি পরিচিতি সম্পর্কে জানতে হবে। কবি পরিচিতি সম্পর্কে না জানলে আমরা কবিতাটি সম্পূর্ণ পাঠ হবে না। সেজন্য অবশ্যই কবি পরিচিতি আমাদের জানতে হবে। কবি পরিচিতি জানার আগে দিয়ে আমরা এই কবিতা থেকে কি কি শিখতে পারবো তা একবার জেনে নিই। এই কবিতা থেকে আমরা এটা শিখতে পারবো, বাংলাদেশের প্রাকৃতিক রূপ সম্পর্কে জানতে পারবো, স্বদেশের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে, বাংলা মায়ের সার্বভৌমত্ব রক্ষায় সন্তানদের আত্মত্যাগের স্বরূপ সম্পর্কে জানতে পারব, অকুতোভয় সন্তানদের জন্য দেশমাতার গর্বিত হওয়ার কারণ সম্পর্কে জানতে পারব। এই কবিতা থেকে আমরা এইগুলো শিখতে পারব। শিক্ষার্থীরা, চলো এখন সিকান্দার আবু জাফর সম্পর্কে আমরা জেনে নিই। তোমরা অনেকেই সিকান্দার আবু জাফর বানানটি ভুল করো, অর্থাৎ কবির নামটি তোমরা অনেক সময় ভুল করে থাকো। দেখো, পাঠ্য বইয়ে যেভাবে আছে সেভাবেই তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, যেন ভুল না হয়। এই জন্য মনোযোগ দিয়ে শিখবে এবং লিখবে। শিক্ষার্থীরা, এখন আমরা সিকান্দার আবু জাফর সম্পর্কে জানব। দেখো, সিকান্দার আবু জাফর বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। তিনি উপন্যাস তো লিখতেন এবং তিনি খুব জনপ্রিয়তা লাভ করেছেন নাটক লিখে, অর্থাৎ নাটক লিখে তিনি কিন্তু বিখ্যাত হয়েছেন। সিকান্দার আবু জাফর বাংলাদেশে কি ছিল? কবি ছিলেন, নাট্যকার ছিলেন এবং সাংবাদিক ছিলেন। তার জন্ম কোন জেলায়? সাতক্ষীরা জেলায়। জন্মসাল 1919 খ্রিস্টাব্দে। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন? 1919 খ্রিস্টাব্দে। পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি পাকিস্তানি শাসন এবং শোষণের বিরুদ্ধে, অর্থাৎ যখন বাংলাদেশ পরাধীন ছিল তখন পাকিস্তানিরা কিন্তু আমাদের দেশটা শাসন করেছিল। সেই শাসন এবং শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার লেখা কাব্যগ্রন্থগুলো হলো প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো প্রভৃতি তার কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থগুলো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এবং মনে রাখবে, কারণ এইখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আসে। দেখো, আমি আবার বলছি, তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো প্রভৃতি, মানে তিনি আরও অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে এই তিনটি দিয়েছে, প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো। এই গরবিনী মা জননী কবিতাটি কিন্তু
তার লেখা কাব্যগ্রন্থ বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত। বুঝতে পেরেছ? এই গর্বিণী মা জননী কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত। সেই জন্য তোমরা এই কাব্যগ্রন্থগুলো অবশ্যই মনে রাখবে। যেমন আমি অনেকগুলো বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এরই মধ্যে বলে দিয়েছি। যেমন এখান থেকে আসতে পারে বাংলা ছাড়াও কাব্যগ্রন্থটি কোন, বাংলা ছাড়াও কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কবিতাটি? তখন বলতে হবে গরবিনী মা জননী। তারপর দেখো সিরাজউদ্দৌলা তার বিখ্যাত নাটক। সিরাজউদ্দৌলা তার বিখ্যাত নাটক। তিনি মৃত্যুবরণ করেন 1975 সালে। তিনি কখন মৃত্যুবরণ করেন? 1975 সালে। তার জন্মসাল কত সালে? 1919 খ্রিস্টাব্দে। তার লেখা কাব্যগ্রন্থগুলো, উল্লেখযোগ্য লেখা কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে প্রসন্নপ্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো প্রভৃতি। বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে গর্বিণী মা জননী কবিতাটি। সিরাজউদ্দৌলার বিখ্যাত নাটক সিকান্দর আবু জাফরের। তার মৃত্যুর সাল হচ্ছে 1975 সালে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব মূল বক্তব্যে, অর্থাৎ এই কবিতাটির মূল ভাব সম্পর্কে আমরা জানব। এই কবিতাটির মূল ভাব সম্পর্কে যদি আমরা জেনে নেই, তাহলে আমাদের কবিতা পড়ার সময় বুঝতে আর অসুবিধা হবে না। তো শিক্ষার্থী, আমি আগেই বলেছি কবিতাটি বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত। উপযুক্ত কবিতাটিতে পুণ্যবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য, অর্থাৎ বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য, একটি আরেকটির অংশ। শ্রমজীবী, কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে, অর্থাৎ আমরা সব মানুষ, প্রাণীরা, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, সবাই আমরা কার কোল জুড়ে রয়েছে? মায়ের কোল জুড়ে রয়েছে, অর্থাৎ বাংলা মায়ের বুকে আমরা সবাই বসবাস করছি। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানরা শত কষ্ট সহ্য করে, তবে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারকে তারা মেনে নিতে পারে না। অর্থাৎ আমাদের এই দেশে যদি কখনো কোনো অন্যায় হয়, সেই অন্যায় বাংলার মায়ের সন্তানরা কখনোই মুখ বুজে সহ্য করে না, সেটার প্রতিবাদ অবশ্যই বাংলার সন্তানরা করবেই। কারণ বাংলার মাকে, অর্থাৎ বাংলাকে মাকে বাঁচানোর জন্য সন্তানরা সবসময় এগিয়ে আসবে। সেজন্য বলেছে কবি, এই কবিতায় মাকে রক্ষার জন্য সন্তানরা শত কষ্ট সহ্য করে অবিচারকে তারা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকে তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না, অর্থাৎ মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকে রক্ত দিতে প্রস্তুত। যেমন 1971 সালে বলো, ভাষা আন্দোলনের বলো, সবখানে কিন্তু বাংলার মায়ের ছেলেরা কখনোই পা পিছে যায়নি, তারা সবসময় বুক ফুলিয়ে সামনে এসেছে। অন্যায়, অত্যাচার, অন্যায়কে প্রশ্রয় দেয়নি, অত্যাচারের বিরুদ্ধে তারা সবসময় লড়েছে। ঠিক তেমনি এখনও কিন্তু বাংলার সন্তানরা, অর্থাৎ বাংলার সন্তানরা মাকে বাঁচানোর জন্য শত কষ্ট সহ্য করে রক্ত দিতেও প্রস্তুত। তারা, আমরা যেমন মাকে যেমন শ্রদ্ধা করি, ঠিক তেমনি আমাদের দেশমাতাকেও শ্রদ্ধা করতে হবে, দেশের প্রতি মমত্ববোধ জাগ্রত করতে হবে। দেশে কোনো অন্যায়, অত্যাচার কখনোই
বাংলার ছেলেরা কি সহ্য করতে পারে না। সেজন্য কবি বলেছে মাকে বাঁচানোর জন্য তারা তাজা রক্ত দিতে প্রস্তুত। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়। সন্তানরা যেমন মাকে রক্ষা করার জন্য সবসময় এগিয়ে আসে, ঠিক তেমনি মাও সন্তানদেরকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে, বিশেষ ভূমিকা রাখতে হয়। সন্তানকে সাহস ও শক্তি যোগাতে হয়। মাই কিন্তু সন্তানকে সাহস এবং শক্তি যোগায়। দেশমাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষার জন্য মায়ের সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল, জুলুম, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ, শান্তি ও আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না। অর্থাৎ দেশমাতাকে দুঃশাসন থেকে রক্ষার জন্য সন্তানরা সবসময় কি হবে? ঝাঁপিয়ে পড়বে। তারা ঝাঁপিয়ে পড়বে এবং তারা জেল খাটতে ফাঁসি দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ, তারপর আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না। যেমন আমাদের বুদ্ধিজীবীরা, তারপর আমাদের ভাষা আন্দোলনের ছাত্ররা যারা শহীদ হয়েছেন, তারা কখনোই কিন্তু কি করেনি? পিছপা হয়নি, আত্মত্যাগ করেছে দেশের জন্য, দেশ মায়ের জন্য, দেশ মাকে রক্ষা করার জন্য। সেই জন্য তারা অমর হয়ে আছেন এখনো। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যি গর্বিত। অর্থাৎ যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহস দেখায়, সংগ্রামের জন্য পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যি গর্বিত। বাংলা মা সেই সব সন্তানদের জন্য গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি। তো এই কবিতার বলেছে বাংলা মাকে যেমন রক্ষা করতে হবে, তেমনি সন্তানদের সাহস ও শক্তি যোগানোর জন্য মাকে বিশেষ ভূমিকা রাখতে হয়। বাংলা মায়ের যেন কোনো ধরনের অশ্রদ্ধা না হয়, সেই দিকে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। দেশের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, মমত্ব থাকতে হবে, দেশের কোনো অন্যায় সহ্য করা যাবে না এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে হবে। তাহলে কিন্তু একটা সুস্থ মানুষ স্বাভাবিক বিকাশ ঘটাতে পারবে। সেই জন্য বলেছেন কবি, বাংলার এই সন্তানদের জন্য আমাদের এই দেশ, অর্থাৎ আমাদের এই বাংলা মা গর্বিত। সেজন্য এই কবিতাটির নাম হয়েছে গরবিনী মা জননী। এখানে কবি বাংলা মাকে গর্বিত হওয়ার কথা বলেছে, অর্থাৎ বাংলা মায়ের সন্তানরা বাংলা মাকে গর্বিত করেছে। এইখানে এই কবিতার মূল বক্তব্য হচ্ছে এটি। সেই জন্য বাংলা মাকে কখনোই অশ্রদ্ধা করা যাবে না। অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় আমাদের রুখে দাঁড়াতে হবে। কবি এজন্যই বলেছেন বাংলা মাটি এই সাহসী সন্তানদের জন্য সংগ্রামী জনতার ভিত্তিভূমি। তো শিক্ষার্থীরা, এই কবিতায় কিছু শব্দার্থ রয়েছে। এই শব্দার্থগুলো আমাদের জেনে নিতে হবে, কারণ শব্দার্থ যদি আমরা জানতে পারি তাহলে কবিতাটি আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এই কবিতাটির শব্দার্থগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। এইখান থেকেও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন আসতে পারে। তোমাদের সৃজনশীল প্রশ্নে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকেও আসতে পারে। নৈবিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে আসতে পারে। সেই জন্য এই শব্দার্থগুলো খুব মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে, তাহলে তোমরা কবিতার লাইনগুলো বুঝতে অসুবিধা হবে না। দেখো, এখানে রয়েছে পুণ্যবতী। পুণ্যবতী শব্দের অর্থ হচ্ছে পুণ্য বা ভালো কাজ করেন এমন নারী।
যারা ভালো কাজ করে তাদেরকে আমরা কি বলবো? পুণ্যবতী। পুণ্যবতী কিন্তু স্ত্রীলিঙ্গ। এখানে বলেছে পুণ্য বা ভালো কাজ করেন এমন নারীদের বলেছে। এরপর হচ্ছে সরোজিনী। সরোজ মানে পদ্ম, সরোজের স্ত্রীবাচক রূপ সরোজিনী। এই কবিতায় দেশমাতৃকা বাংলাকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সঙ্গে। অর্থাৎ এই কবিতায় দেশমাতাকে বাংলাকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সাথে। মরণ মারে দণ্ড, অর্থাৎ মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। দণ্ড মানে শাস্তি, মরণের আঘাত থেকে আমরা যে শাস্তি পেয়ে থাকি সেটা। ছোপানো। ছোপ মানে ছাপ, রং। এখানে ছোপানো মানে রাঙানো, রঙিন করে তোলা, রাঙিয়ে তোলা। পাগল ছেলে। বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকেরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল। অর্থাৎ যাদের কোনো ভয় নেই, সাহস রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রয়েছে, তাদেরকে এখানে বলেছে পাগল ছেলে। কবি এখানে তাদেরকে পাগল ছেলে বলেছে। ভয়ঙ্করের দুর্বিপাকে, অর্থাৎ ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা। এখানে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে। শাসনকারা। শাসনকারা শব্দের অর্থ হচ্ছে পাকিস্তানি দুঃশাসন, অর্থাৎ যারা শাসনের অপব্যবহার করেছে, দুঃশাসন, যা ছিল কারাগারের সমান। অর্থাৎ শাসনটি এমন ছিল, বন্দি কারাগারে যেভাবে মানুষ থাকে ঠিক সেরকমই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না বাংলার মানুষরা। সেজন্য বলেছে পাকিস্তানি দুঃশাসন যা ছিল কারাগারের সমান। একটি জেলখানায় যেরকম কারাগার বন্ধ হয়ে থাকে, ঠিক তেমনি বাংলার মানুষরা পাকিস্তানের কাছে একই রকম কারাগার বন্ধ হয়েছিল, কারাগারের সমান। এখানে বলেছে কারাগারের সমান। উজ্জ্বল। উজ্জ্বল শব্দটি কোমল রূপ, অর্থাৎ উজ্জ্বল শব্দটি কোমল রূপ মানে কোমলভাবে বলেছে কবি। উজ্জ্বল, কবিরা কবিতা লেখার সময় অনেক সময় কমনীয়ভাবে বলার জন্য, কোমল সুরে বলার জন্য এই ধরনের শব্দগুলো তারা ব্যবহার করে থাকে, ছন্দ মিলিয়ে শব্দ ব্যবহার করে থাকে কোমলভাবে বলার জন্য। উজ্জ্বল, উজ্জ্বল শব্দটির কোমল রূপ। যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলার, অর্থাৎ যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করা চিরন্তন দেশমাতৃকা বাংলাদেশ। এই হচ্ছে আমাদের শব্দার্থ এবং টিকা। এইখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে এবং অনুধাবন প্রশ্ন আসতে পারে। সেই জন্য শিক্ষার্থীরা তোমরা শব্দার্থ অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বে। আজকে আমরা শব্দার্থ পড়েছি, পাঠ পরিচিতি সম্পর্কে জেনেছি, অর্থাৎ কবিতার মূলভাব সম্পর্কে জেনেছি, কবি পরিচিতি সম্পর্কে জেনেছি। এই তিনটি অর্থাৎ এই তিনটা ধাপ এবং শিখন ফল, অর্থাৎ আমরা এই গল্পটি পড়ে কি কি শিখতে পারবো, কবিতাটি পড়ে আমরা কি কি শিখতে পারবো সেগুলো আমরা জেনেছি। তো শিক্ষার্থীরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করার জন্য তোমাদের অবশ্যই কবি পরিচিতি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তারপর শব্দার্থ সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কবিতা মূলভাব সম্পর্কে তোমাদের খুব ভালো করে ধারণা থাকতে হবে। কবি পরিচিতি, কবির জন্মসাল, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, তারপর হচ্ছে কবিতাটি কোন কাব্যগ্রন্থে, অর্থাৎ কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার জন্মসাল তো বলেছি, তার জন্মস্থান অর্থাৎ তার কোন জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন, তার মৃত্যু, তার কর্মজীবন সম্পর্কে
এইসব সম্পর্কে ধারণা থাকলে তোমরা অবশ্যই এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সবাইকে আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। তো শিক্ষার্থীরা, তোমরা আরও খুব ভালো করে কবিতাটি পড়বে, কবি পরিচিতি পড়বে, শব্দার্থগুলো খুব ভালো করে আয়ত্ত করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।